বাঁচতে পারবে না, সে সে কাউকে ছাড়বে না। ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন তারানাথ তান্ত্রিক ও মন্ত্রপুত পুতুল। সে অনেক দিন আগেকার কথা। তখন সবে কিছুদিন হলো কলকাতায় এসেছি। হঠাৎ একদিন এই বেলা 10টা-11টা নাগাদ এক ভদ্র মহিলা এলো আমার বাড়িতে। বয়স বেশি নয়, এই 20 কি 22 হবে। আমাকে দেখেই একেবারে হাউমাউ করে কেঁদে পা দুটো জড়িয়ে ধরে বলল, আমার মেয়েটাকে বাঁচান ঠাকুরমশাই, আপনি না বাঁচালে মেয়েটা আমার বেঘরে মারা যাবে। এই বলে মেয়েটি ভীষণ কান্নাকাটি করতে লাগলো। আমি তো তাকে কোনো রকমে থামালাম। থামিয়ে জানতে চাইলাম, কি হয়েছে তোর মেয়ের? মেয়েটি বলল, আমার মেয়েকে কেউ বান মেরেছে। আজ 1 সপ্তাহ হয়ে গেল মেয়ে কিছু খায় না। জোর করে খাওয়ালে বমি করে দেয়। বমির সঙ্গে বেরিয়ে আসে থাবা থাবা রক্ত। ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, বলে, মেরো না মেরো না, ছেড়ে দাও ছেড়ে দাও। চিৎকার করতে করতে জ্ঞান হারায়। মেয়েটাকে বাঁচান ঠাকুরমশাই। আমি সব শুনে বললুম, কত বয়স তোমার মেয়ের? মেয়েটি বলল, এই বছর 5 হবে। সামনে মাসে 5 পেরিয়ে 6 পড়বে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় থাকো তুমি? মেয়েটি বলল, আমি বারুইপুরের কাছে একটা গ্রাম চরণে থাকি। সেখান থেকে এখানে আসতে ঘন্টা 3 লেগেছে। এখনই বেরিয়ে পড়লে বেলা 2-2:30-টের মধ্যে পৌঁছে যেতে পারবো। চলুন ঠাকুরমশাই, এক আত্মীয়ের মুখে আপনার খুব নাম শুনে অনেক আশা নিয়ে ছুটে এসেছি। আমি আর না করতে পারলাম না। তখনই স্নান সেরে বেরিয়ে পড়লাম। সঙ্গে সেই ক্যাম্বিসের ব্যাগখানা, তার মধ্যেই আমার সব দরকারি জিনিস। সব কিছু গুছিয়ে নিয়ে দুপুরের ট্রেন ধরে পৌঁছে গেলাম ওদের গ্রাম চরণে। বেশ বর্ধিষ্ণু গ্রাম, আধা শহর ও আধা গ্রাম। যে বউটি আমাকে নিতে গিয়েছিল তার নাম পূরবী। বড় রাস্তা থেকে অনেকটা ভিতরে গিয়ে একটা কানা গলির শেষ প্রান্তে ওদের বাড়ি। বেশ অবস্থা ভালো, দোতলা বাঁকা বাড়ি, সামনে এক চিলতে বাগান, সেখানে নানা রকম মরশুমি ফুলের গাছ। দেখলে চোখ জুড়িয়ে যায়। বাইরে থেকে দেখলেও কোথাও কোনো অসঙ্গতি নেই। আমাকে নিয়ে পূরবী বাড়ির মধ্যে এলো। তারপর ডাকলো, বুনি, ও বুনি, শিগগির আয় তো বোন, 1 ঘটি জলে নিয়ে আয়। দেখ ঠাকুরমশাইকে এনেছি অনেক সাধ্য সাধনা করে। একটু পরেই দেখলাম একটা বছর 17-18-র মেয়ে ঢুকলো বৈঠকখানার ঘরে। মুখখানা দেখতে পূরবীর মতো অবিকল, কিন্তু পূরবীর চেহারার মধ্যে একটা সুন্দর সুকোমল মামা ভাব আছে। কিন্তু এই মেয়েটার চোখে মুখে কেমন যেন একটা উগ্রতা।
মেয়েটা ঘরে ঢুকেই আমার বেশ ভালো করে একবার দেখে নিল। তারপর ঘটির জল ঢেলে দিল পায়ে। পুরবী একটা গামছা এনে পা মুছিয়ে দিয়ে একটা চেয়ার টেনে বসতে দিল। আমি বললাম, এখন বসবো না মা, আগে খুকিকে দেখি, আমাকে তার কাছে নিয়ে চল। পুরবী আমাকে সঙ্গে করে বড় একটা শোয়ার ঘরে নিয়ে এলো। বুঝলাম এই ঘরটাই পুরবী আর ওর স্বামীর শোবার ঘর। কারুকার্য করা বিশাল খাটের একপাশে মেয়েটা কুঁকড়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। মনে হচ্ছে যেন খাটের সঙ্গে মিশে গেছে শরীরটা। ফ্যাকাশে গায়ের রং, মাথার চুলগুলো লালচে। আমি গিয়ে পাশে বসে গায়ে হাত রাখলাম। বাচ্চাটা চমকে তাকালো অবাক হয়ে, তারপরেই চিৎকার করে উঠল অমানুষিক গলায়, চলে যা, চলে যা, বেরো বেরো, মর মর। আমি চমকে উঠলাম। ওর মা দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিতেই দেখলাম মেয়েটা 2 হাত দিয়ে বুকের মধ্যে আঁকড়ে আছে একটা প্লাস্টিকের পুতুল, আর পুতুলটার ঘাটটা ভাঙা, ঠিক যেন কেউ ঘাটটা মুটকে দিয়েছে। পুতুলটার দিকে স্থির দৃষ্টিতে দেখতে দেখতে আমি স্পষ্ট দেখলাম একটা কালো ছায়া যেন ঘিরে আছে পুতুলটাকে। আমি তক্ষুনি পুরবীকে বললাম, এটা এখানে কেন? ফেলে দাও এটাকে, এখনই বাইরে ফেলে দাও। তুতুল মানে ওই ছোট্ট মেয়েটা চিৎকার করে কেঁদে উঠল। প্রাণপণে পুতুলটাকে আঁকড়ে ধরে মাথা নেড়ে নেড়ে বলতে লাগলো, না না, আমার মেয়েকে ছাড়বো না, আমার মেয়ে। আমি বললাম, খুকু, তোমার মা নতুন পুতুল কিনে দেবে, ওটাতে এখন ভাঙা পুতুল, ফেলে দাও। তুতুল আরও জোরে কাঁদতে লাগলো। আমি উঠে জোর করে পুতুলটা কেড়ে নিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেললাম পেছনের বাঁশ বাগানের মধ্যে। তুতুলের মাকে বললাম, বাড়িতে আর কোনো পুতুল নেই? পুরবী বলল, আছে ঠাকুরমশাই, অনেক পুতুল, ভালো ভালো দামি দামি পুতুল আছে, কিন্তু ওর ওটাই চাই। আমি বললাম, ওই পুতুলটাই ওর অসুখের কারণ, পুতুলটা মন্ত্রপুত। এবার আমি একটা যজ্ঞ করব, মেয়ে তোমার ভালো হয়ে উঠবে। একটু পরে পুরবীর স্বামী অফিস থেকে ফিরলেন। অতি সুন্দর রূপবান যুবক, কথাবার্তাও খুব অমায়িক। গল্পে গল্পে বেশ আলাপ জমে গেল আমার সঙ্গে। দেখলাম ভদ্রলোকের বেশ পড়াশোনাও আছে, নানা বিষয়ে জ্ঞান আছে। কথায় কথায় জানালেন আমাদের ওই দিকেই দেশ বাড়ি, সেখানে জমি জমাও আছে। কলকাতায় চাকরি করে ভালো বিলাতি কোম্পানিতে, মাঝে মাঝে দেশে যায়। সম্প্রতি শাশুড়ি মারা যাওয়ায় শ্যালিকাটিকে কাছে এনে রেখেছে। আমি বললাম, কতদিন হলো শালি এসেছে? ভদ্রলোক বলল, তা মাস 2 হবে। লক্ষ্য করলাম দরজার আড়ালে শট করে কেউ যেন সরে গেল। অনুমানে বুঝলাম এ আর কেউ নয়, পুরবীর বোন করবী লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিল। রাতের খাবারের জন্য ডাক পড়ল। আমি মুখ হাত ধোয়ার জন্য বারান্দার পাশে কলতলার দিকে যেতে যেতে ওদের
শোয়ার ঘরের দিকে চোখ পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমি আঁতকে উঠলাম। পুতুলটা যথারীতি তুতুলের কোলে, আর তার মাসি তাকে গল্প বলে ঘুম পাড়াবার চেষ্টা করছে। আমি চিৎকার করে উঠলাম, কি করে এলো ওই অলক্ষণে পুতুলটা? কে আনলো? তুতুলের মাসি বলল, ওটা সে তুতুলের হাতেই দেখেছে। আমি বুঝতে পারলাম এভাবে চললে মেয়েটাকে বাঁচানো সম্ভব নয়। এই মাত্র 1 ঘন্টার মধ্যে মেয়েটা মনে হলো আরও যেন রক্তশূন্য, আরও নির্জীব হয়ে পড়েছে। আমি আর ঝুঁকি নিলাম না। পুতুলটা কেড়ে নিয়ে জ্বলন্ত উনানের মধ্যে ছুঁড়ে ফেলে দিলাম। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে গেল পুতুলটা। আমি বারান্দা থেকে নেমে উঠানের কলে মুখ হাত ধুয়ে নিলাম। বারান্দা দিয়ে হেঁটে ফিরে আসছি খাবার জায়গায়। আসার সময় উঁকি মেরে বড় ঘরে খাটের উপর তুতুলকে একবার দেখতে গিয়ে যা দেখলাম তাতে তো আমার চক্ষু চড়ক গাছ। তুতুল 2 চোখ বন্ধ করে আধমরার মতো পড়ে আছে, আর তার কোলের মধ্যে জড়িয়ে ধরা সেই ঘাড় ভাঙা পুতুলটা যেন খিক খিক করে মিচকি হাসি হাসছে আমার দিকে তাকিয়ে। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি মুহূর্তের মধ্যে ঠিক করে নিলাম যে কি করতে হবে। পুরবীকে ডেকে বললাম, মা, আজ আর খাওয়া টাওয়া হবে না, এখনই পুজোয় বসতে হবে আমাকে। তোমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দাও আমার, আর এখনই যেখান থেকে পারো 1 বোতল মদ আর কাঁচা মাংসের ব্যবস্থা করো। সময় নষ্ট করা চলবে না। পিচাস আমার আসার খবর জানতে পেরে গেছে। সে এই রাত্রেই তার কাজ শেষ করতে চাইবে, তাই আর দেরি করলে মেয়েটাকে বাঁচানো যাবে না। তুতুলের মাকে সান্ত্বনা দিয়ে তার বাবা বলল, এত ভেঙে পড়ো না। ঠাকুরমশাই যখন এসেই পড়েছেন, নিশ্চয়ই তুতুলকে বাঁচিয়ে দেবেন। তুমি বরং যত তাড়াতাড়ি পারো ওর পুজোয় বসবার ব্যবস্থা করে দাও। আমি দেখছি মদ আর মাংসের জোগাড় করতে পারি কি। বলতে বলতে ভদ্রলোক টাকা নিয়ে বাজারের দিকে বের হয়ে গেলেন। পুরবীকে বললাম, আমার কিছু শুকনো কাঠ আর বালি লাগবে। নদীর চড়ায় কিংবা নির্জন পাহাড়ের চূড়ায় হোমের জন্য বালির দরকার হয় না, কিন্তু গৃহস্থ বাড়িতে হোম করতে হলে বালির দরকার হয়। আমি পুজোর ঘর থেকে শুনতে পেলাম পুরবী তার বোনকে বলছে, জানা বোন, পাশেই নতুন বাড়ি তৈরি হচ্ছে, ওখান থেকে একটু বালি নিয়ে আয়। মেয়েটা হঠাৎ ঝঙ্কার দিয়ে উঠে বলল, আমি ওসব পারবো না, যাও নিজে আনো। ওসব পুজো টুজো আমার একদম ভালো লাগে না। আমি কলেজে পড়ি, সায়েন্স নিয়ে। কোথাকার কি এক ভণ্ড এসে তোমাদের মাথায় হাত বুলিয়ে মোটা টাকা নিয়ে চলে যাবে, ওসবের মধ্যে আমি নেই। পুরবী ফিসফিস করে বলল, ওরে চুপ কর, চুপ কর, উনি পাশেই ঠাকুর ঘরে বসে আছেন, শুনতে পাবেন। পুরবী শুনল না, বরং আরও জোরে আমাকে যেন শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আমি বাড়ি চলে যাব, আজই, এখনই। অসহ্য লাগছে আমার, বলে সে দৌড়ে তার নিজের ঘরে চলে গেল। আমি সেই ফাঁকে রবিকে ডাকলাম। ও পুজোর ঘরে আমার কাছে এলে বললাম, মা, যেভাবে পারো বোনের যাওয়া আটকাও।
কিন্তু পরবী ততক্ষণে সুটকেস হাতে বেরিয়ে পড়েছে। পুরবী কত করে বলল, যাস না বোন, আজ রাতটা থাক। এত রাতে আমার বাড়ি থেকে এভাবে চলে গেলে লোকে আমাদের বদনাম দেবে। বাবা আমাদের কি ভাববেন বলতো? কাল সকাল হোক, তোর জামাইবাবু নিজে গিয়ে তোকে রেখে আসবেন। কিন্তু পরবী কোনো কথায় কর্ণপাত করল না। কারোর দিকে না তাকিয়ে সে গট গট করে হেঁটে চলে গেল। পুরবী পিছন থেকে চেঁচিয়ে বলল, এত রাতে বাস ট্রেন কিছুই পাবি না, সেই স্টেশনে গিয়ে বসে থাকতে হবে। পরবী কোনো উত্তর না দিয়ে চলে গেল। আমি পুরবীকে বললাম, ভেবো না মা, ওকে ফিরে আসতেই হবে, এখানেই ফিরে আসতে হবে। একমাত্র সন্তানের ওই রকম অসুখ, তার উপর বোনের এই ব্যবহারে মেয়েটা কেমন যেন বোবা হয়ে গেল। চুপ করে পুজোর ঘরের বাইরে বসে আমার কাজকর্ম দেখতে লাগলো আর চোখের জল মুছতে লাগলো। আমি আমার পঞ্চমুণ্ডির আসন সাজিয়ে বসলাম। তার মানে বাঘছালের নিচে 5টা অপঘাতে মরা চণ্ডালের মাথা, যেগুলো আমি সঙ্গে করেই এনেছিলাম, সেগুলো সাজিয়ে নিয়ে বসে পড়লাম। বালি আর কাঠ এনে দিল পুরবীর স্বামী সৌমেন। যজ্ঞকুণ্ড তৈরি। আমি বসার আগে সেই ক্যাম্বিসের ব্যাগ থেকে তসরের লাল ধুতিখানা বের করে কপালে রক্তচন্দনের তিলক এঁকে নিয়েছি। পুরবী শঙ্খধ্বনি করতে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি বারণ করলাম, বললাম, এখন এই ঘর হলো মহাশ্মশান। এই শ্মশানেই তো শ্মশানবাসিনী মা চট্টিনী যোগিনী ঘুরে বেড়ান। শ্মশানে শঙ্খধ্বনি কে করবে মা? পুরবী দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে বসে রইল ঘরের দুয়ারটির কাছে। রুগ্ন ঘুমন্ত শিশুটিকে নিয়ে বড় ঘরে বিছানায় বিশ্রাম নিচ্ছে তার স্বামী। চারিদিকে নিস্তব্ধ, নিঝুম। রাত 12টা বাজে, কাঁটায় কাঁটায়। আমি চোখ বন্ধ করে এক মনে বীজ মন্ত্র জপ করতে শুরু করে দিলাম। ক্রিং 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 হুম হুম গ্রিং গ্রিং, শ্মশান কালিকায় ক্রিং ক্রিং, হুম হুম ক্রিং ক্রিং সাহা। চোখ বন্ধ করে আমার গলার রুদ্রাক্ষের মালায় জপ করে যেতে লাগলাম 1008 বার। ক্রমে আমার চারপাশ থেকে জগৎ সংসার মুছে গেল। শুধু আমার কপালের মাঝখানের আজ্ঞাচক্রে উজ্জ্বল নীল আলোর এক বিন্দু। সমস্ত চৈতন্য সেই বিন্দুতে। জগৎ সংসার তলিয়ে গেছে সেই বিন্দুতে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ কোথাও কিছু নেই, এমনকি আমিও নেই। শুধুই সেই বিন্দু, তীব্র নীল আলোর একটি ফোঁটা। আমার ধ্যান যখন ভগ্ন হলো, তখন সমস্ত ঘরখানা এক অদ্ভুত সুগন্ধে ভরে গেছে। এ কোনো ধূপ বা ধুনোর গন্ধ নয়, এ হলো সেই হাঁকিনী দেবীর অঙ্গের সুবাস। দারুণ পিচাসির কবল থেকে রক্ষা করতে এই হাঁকিনী দেবীকেই আমার কাছে পাঠিয়ে দিয়েছেন মা। এরা প্রচণ্ড ক্ষমতার অধিকারী। ডাকিনী, হাঁকিনী, শাকিনী, এই 3 শক্তি মায়ের অষ্টপ্রহরের সঙ্গিনী। এরা পারে না, এমন কাজ নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।